আজকের ক্লাসে আমরা জানব ভারতের জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি সম্পর্কে। দেখো, আমাদের সমগ্র ভারতবর্ষের শিক্ষানীতিটাই এই ন্যাশনাল এডুকেশন পলিসি দ্বারা পরিচালিত হচ্ছে। আর যেহেতু আমরা প্রত্যেকে বর্তমানে হবু শিক্ষক শিক্ষিকা, আগামী দিনে আমরা ইন্টারভিউ দেব, তাই আমাদের এই শিক্ষানীতিটা ভালোভাবে জানতে হবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করবে। শুধু তাই নয়, তোমরা যারা বিভিন্ন শিক্ষামূলক, বিশেষ করে টিচার লেভেলের যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা খুবই কাজে লাগবে। তাই মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো, এখান থেকে অনেক ইনফরমেশন তোমাদের কিন্তু জানতে হবে। দেখো, প্রথমে আমরা জানব ভারতের জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসির ইতিহাস সম্পর্কে, অর্থাৎ কেন এই এডুকেশন পলিসিটা আনা হলো। প্রথমে বলা হচ্ছে ভারতের জাতীয় শিক্ষানীতির ইতিহাস মূলত তিনটি প্রধান শিক্ষানীতি: 1968 সালের, 1986 সালের ও 1992 সালের সংশোধনী, যেটা 1986 সালেই হয়েছিল, আমি পরে ডিটেলসে যাচ্ছি, এবং 2020 সালের এই ধারাবাহিক বিবর্তনের নির্দেশ করে, যা স্বাধীনতার পর দেশের সমাজ, অর্থনীতি, বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে আসা উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর সঙ্গে শিক্ষার নীতিকে সঙ্গতিপূর্ণ রাখার প্রয়োজনে ও পরিবর্তিত সামাজিক ও অর্থনৈতিক চাহিদা পূরণের লক্ষ্যে প্রণীত হয়েছে। তাহলে আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসিটা স্বাধীনতার পর ভারতের শিক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করার জন্য এবং বিভিন্ন দেশের সাথে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষাটাও যাতে বিশ্ব দরবারের কাছে পৌঁছে যায়, তার জন্য কিন্তু এই শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম শিক্ষানীতি হয়েছিল 1968 সালে, দ্বিতীয়বারের জন্য হয় 1986 সালে, এবং সর্বশেষ আমাদের 2020 সালে এই শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে। অর্থাৎ সময়ের তালে তালে আপডেট এবং মডিফাই করে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে আসা উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর সাথে আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে নীতি, সেই নীতিকে সঙ্গতিপূর্ণ রাখার জন্য এবং পরিবর্তিত সামাজিক ও অর্থনৈতিক চাহিদা পূরণের লক্ষ্যে আমাদের কিন্তু এই জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয় বা এটা প্রণীত হয়। এবার সময়ের সাথে সাথে যখন আমরা যেমনভাবে দেখেছি যে যখন যেটা আমাদের করা প্রয়োজন, আমরা শিক্ষাটাকে সেভাবে কিন্তু আপডেট করেছি। এটাই গেল মূলত ভারতের জাতীয় শিক্ষানীতির ইতিহাস। এবারে এই ভারতের জাতীয় শিক্ষানীতির যে পর্যায়গুলি, অর্থাৎ যতগুলি আমাদের শিক্ষানীতি এখন পর্যন্ত গৃহীত হয়েছে, প্রত্যেকটা সম্পর্কে আমরা জানব। দেখো, প্রথম ভারতের জাতীয় শিক্ষানীতি হয় 1968 সালে। তখন আমরা এটাকে বলছি ন্যাশনাল পলিসি অন এডুকেশন। ন্যাশনাল পলিসি অন এডুকেশন। বর্তমানে এটা পরিবর্তন হয়ে গেছে, সেটাও আমি বলে দেব। তাহলে প্রথম 1968 সালের আমাদের যে প্রথম জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়, তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তার সরকারের সময়কালে কিন্তু প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়। এর মূল লক্ষ্য ছিল শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং ভারতের উন্নয়নের লক্ষ্য পূরণে শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য প্রথম এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে ব্যবধান কমানো এবং শিক্ষা ব্যবস্থাকে প্রতিক্রিয়াশীল করে তোলার ওপর জোর দেওয়া হয়েছিল। অর্থাৎ স্বাধীনতার পরে এটা যেহেতু প্রথম আমাদের শিক্ষানীতি ছিল, তাই শিক্ষাটাকে খুব ভালোভাবে যাতে মানুষের কাছে পৌঁছে যায় এবং যাতে আমাদের বিভিন্ন দেশের সাথে সঙ্গতি রেখে আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য আমাদের প্রথম 1968 সালে জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়। পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়বারের জন্য জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় 1986 সালে। মনে রাখবে, প্রথম শিক্ষানীতি যখন 1968 সালে হলো, এটা স্বাধীনতার পর প্রথম শিক্ষানীতি, তারপরে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। দেখতে পাচ্ছ 1968 থেকে 1986 বেশ কিছুটা সময় যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে শিক্ষা ব্যবস্থাটা তৎকালীন সময়ের সাপেক্ষে গিয়ে পরিবর্তনের প্রয়োজন আছে। সেই কারণের জন্য 1986 সালে আমাদের ভারতে নতুন করে দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি কিন্তু গ্রহণ করা হলো। এই যে দ্বিতীয় শিক্ষানীতি 1986 সালের, এই শিক্ষানীতিটা যখন গ্রহণ করা হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী।
তার সময়কালেই ভারতে দ্বিতীয়বারের জন্য শিক্ষানীতি গৃহীত হয়। পরবর্তী ক্ষেত্রে এই 1986 সালের যে শিক্ষানীতিটা প্রণয়ন করা হলো সেটা একটু আপডেট বা এটাকে আবার একটু মডিফাই করে 1992 সালে যে শিক্ষানীতিটা নিয়ে আসা হলো সেটাই কিন্তু 1986 সালেরই একটি আপডেট ভার্সন, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি। অর্থাৎ এনসিএফ যখন আমি আলোচনা করেছিলাম এই ব্যাপারটা ডিটেলসে তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, কারণ দেখবে 1987 সালে যখন আমরা যাব তখন দেখতে পাবে যে অপারেশন ব্ল্যাকবোর্ড নামে একটা অপারেশন কিন্তু চালু করা হয়, যেখানেতে 6 থেকে 14 বছর শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলার সাথে সাথে স্কুলের যে কাঠামো সেগুলো মানে যাতে ভালোভাবে থাকে এবং শিক্ষা ব্যবস্থা যাতে ভালোভাবে পরিচালিত হয় তার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু চালু করা হয়েছিল। এই কারণের জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার জন্য 1992 সালে এই 1986 সালেরই জাতীয় শিক্ষানীতিটাকে মডিফাই করে 1992 সালে আর একটা নীতি গ্রহণ করা হয়। তবে মূলত মনে রাখবে 1992 সালের যে শিক্ষানীতি সেটার গুরুত্ব যতটা বেশি তার বেশি গুরুত্ব কিন্তু 1986 সালের। কারণ এটাই তোমরা দেখবে বইয়েতে দেখতে পাবে বা বিভিন্ন জায়গায় দেখতে পাবে যে মোট 3টি শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল। তার মধ্যে প্রথম ছিল 1968, দ্বিতীয় 1986 আর তৃতীয় 2020। আমি সেটা পরে যাচ্ছি। যেহেতু এটা আপডেট ছিল অর্থাৎ 1986 এটা আপডেট, তাই এটাকে আমরা 1992 সালের শিক্ষানীতি অনেক সময় নাও বলতে পারি বা অনেক সময় কিন্তু বলা হয় না, 1986টাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। বুঝতে পারলে কেন 1992 বলা হয় না বা অনেক জায়গায় 1992 কেন থাকে না? তো মনে রাখবে টোটাল হচ্ছে 3টা, 1968, 86 আর 2020। দেখো এটা যেহেতু আমাদের রাজীব গান্ধীর সময়কালে হয়েছিল, তারপরে এটাকে আপডেট করা হলো 1992 সালে। এটার যে মূল লক্ষ্য সেটা হলো এই নীতিতে সার্বজনীন শিক্ষা এবং শিক্ষার সুযোগের সমতা বৃদ্ধি। অর্থাৎ আগে যেটা ছিল সেটাকে দেখো আরও বেশিভাবে চালু করা হচ্ছে, অর্থাৎ সবার জন্য যাতে সার্বজনীন করা যায় শিক্ষাটাকে সেই উদ্দেশ্যে এবং জাতীয় সংহতির সাথে সংযুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এটি একটি কাঠামোগত শিক্ষা কাঠামো তৈরি করে ব্যক্তির সর্বাত্মক উন্নয়নে সাহায্য করার চেষ্টা করে, অর্থাৎ সার্বিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে এই শিক্ষানীতিটা গ্রহণ করা হয়। এটা গেল আমার দ্বিতীয়বারের জন্য ভারতের জাতীয় শিক্ষানীতি। সর্বশেষ এবং সম্প্রতিকালের এখনো পর্যন্ত বা এই সময় পর্যন্ত দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে আমাদের শিক্ষানীতি সেটা হচ্ছে 2020 সালের জাতীয় শিক্ষানীতি। এটা মূলত তোমরা জানো যে 34 বছর পর, দেখো লাস্ট কবে ছিল, এটার আগে 1986 সালে, তাহলে 1986 সালের পর 2020 অর্থাৎ প্রায় 34 বছর পর 2020 সালে জুলাই মাসে ভারতের তৃতীয়বার জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করা হয়। এই যখন শিক্ষানীতিটা প্রবর্তন করা হয় তোমরা জানো যে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তার আমলেই কিন্তু এই পরিবর্তনটা হয়। তাহলে দেখো প্রথম এডুকেশন কমিশন গঠিত হয় 1964 থেকে 66 সালে। প্রথম এডুকেশন কমিশন গঠন হওয়ার পরে প্রথম জাতীয় শিক্ষানীতি আমাদের আসে 1968 সালে। দ্বিতীয়বারের জন্য আমাদের জাতীয় শিক্ষানীতি আসে যেটা আমরা বলছি দ্বিতীয় ভারতের জাতীয় শিক্ষানীতি 1986। তারপরে দেখো এটাকে একটু আপডেট করা হয় 1992 সালে। সর্বশেষ আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। মনে রাখবে আগেরগুলোতে দেখো আমি প্রত্যেকটা ক্ষেত্রে ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা এনপিই এগুলো দিয়েছি, কিন্তু দেখো যখন আমি 2020 নিয়ে আলোচনা করছি তখন কিন্তু আর এনপিই নেই, এখন কিন্তু এনইপি। অর্থাৎ আগে 2020 আগে পর্যন্ত আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা সেটার নাম ছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন, কিন্তু বর্তমানে এর নাম হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি। জাস্ট এটুকু মাথায় রাখো, ঠিক আছে? তো এর প্রেক্ষাপট কি চলো আমরা একটু দেখি। দেখো এগুলো ভালো করে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। দীর্ঘ 34 বছর পর একবিংশ শতাব্দীতে এটি প্রথম একটি শিক্ষানীতি যা 29 জুলাই 2020 সালে গৃহীত হয়। শিক্ষা জগতে প্রবেশাধিকার, সাম্য, গুণমান, সহজলভ্য এবং দায়বদ্ধতার
ওপর ভিত্তি করে 2030-এর মধ্যে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য ধার্য করে ভারতকে প্রাণবন্ত এক জ্ঞানের ভাণ্ডার হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে আমাদের এই নতুন ভারতের জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। অর্থাৎ যাতে শিক্ষাটা সবার মধ্যে পৌঁছে যায় এবং সহজলভ্য হয়, সেটার উদ্দেশ্যে এবং আগামী দিনে যাতে প্রত্যেকটা নাগরিক মানে কমপক্ষে যে ন্যূনতম প্রাথমিক শিক্ষাটা সেটা যাতে তাদের প্রত্যেকের মধ্যে থাকে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই নতুন পলিসিটাকে নিয়ে আসা হয়েছে। মনে রাখবে এই যে পয়েন্টটি, এটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের জাতীয় শিক্ষানীতি পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বাইরে থেকে বের করে এনে তাকে বর্তমানে শিক্ষা মন্ত্রক নামে নতুন একটি ব্যবস্থায় আনা হয়েছে। অর্থাৎ আগে শিক্ষা ব্যবস্থাটা ছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মধ্যে, বর্তমানে সেই শিক্ষা ব্যবস্থা এখন শিক্ষা মন্ত্রকের মধ্যে কিন্তু রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো পরে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন জাতীয় শিক্ষানীতি 2020, এটা তৈরি করার জন্য ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা আমাদের ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র বা সংস্থা, সেই ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর কে কস্তুরীরঙ্গনের সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির প্রধান ছিলেন এই ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর কে কস্তুরীরঙ্গন। সেই কারণের জন্য কমিটিটার নামও ছিল কস্তুরীরঙ্গন কমিটি। সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয় ভারতের যে জাতীয় শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতি তৈরি করার জন্য। পরবর্তী ক্ষেত্রে সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই 2020 সালে নতুন জাতীয় শিক্ষানীতি কিন্তু প্রণীত হয়, যার মূল মন্ত্র বা স্লোগান হলো শিক্ষিত করুন, উৎসাহিত করুন এবং আলোকিত করুন। শিক্ষিত করুন, উৎসাহিত করুন এবং আলোকিত করুন। এই যে স্লোগান, এই স্লোগানের অর্থ হলো এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীদের উৎসাহিত করবে, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধের বিকাশের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে। এটাই হলো আমাদের এই জাতীয় শিক্ষানীতির মূল মন্ত্র। মনে রাখবে। এবারে দেখব সাধারণ পরিবর্তনের ক্ষেত্র, অর্থাৎ এই যে নতুন শিক্ষানীতি, এখানে পরিবর্তনের ক্ষেত্রগুলি কি কি রাখা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কি কি কাঠামো রয়েছে বা কি কি পরিবর্তন করার কথা বলা হয়েছে সেগুলো দেখব। দেখো, সাধারণ পরিবর্তনের ক্ষেত্রের মধ্যে প্রথমে রয়েছে জিডিপি 6% শিক্ষার খাতে খরচ করা হবে। অর্থাৎ জিডিপি আমরা যেটা জানি যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তাই তো পুরো নাম কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ এটার মাধ্যমে একটা দেশের যে অর্থনৈতিক কাঠামো কতটা উন্নত সেটা বোঝা যায়। তো আমাদের টোটাল যে জিডিপি তার 6% কিন্তু শিক্ষা খাতে খরচ করা হবে। বর্তমানে যদিও এটা 1.7% শিক্ষার খাতে খরচ করা হয়। 6 থেকে 14 বছরের বদলে আমরা জানি প্রত্যেকেই যে 8টি যে অ্যাক্ট বলো বা যেখানেতে আমরা অপারেশন ব্ল্যাকবোর্ডের কথাই যেখানে দেখেছিলাম যে 6 থেকে 14 বছরের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল বাধ্যতামূলক শিক্ষা, সেই 6 থেকে 14 বছরের বদলে 3 থেকে 18 বছরে কিন্তু শিশুদের বাধ্যতামূলক শিক্ষার মধ্যে আনা হবে। অর্থাৎ আগে যেটা 6 থেকে 14 বছর ছিল, এখন সেটা পরিবর্তন করে 3 থেকে 18 বছর করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। পরে দেখো, মেয়েরা শিক্ষার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবে। আমি যখন তোমাদের অপারেশন ব্ল্যাকবোর্ড নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা দেখেছিলে যে সেখানেও কিন্তু মেয়েদের বা নারী শিক্ষার উপর কিন্তু বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে এই পলিসিতেও কিন্তু নারী শিক্ষার ওপর একটা অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে করে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে লিঙ্গ বৈষম্য কিন্তু অনেক জায়গাতে এখনও রয়ে গেছে। যাতে শিক্ষার ক্ষেত্রে কোনো রকম লিঙ্গ বৈষম্য না থাকে, তার জন্য মেয়েদেরকে কিন্তু শিক্ষার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষার জন্য তৈরি হবে রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ, যার প্রধান হবেন তৎকালীন প্রধানমন্ত্রী। অর্থাৎ যখন এই রাষ্ট্রীয় শিক্ষা আয়োগটা তৈরি করা হবে, সেই মুহূর্তে বা তৎকালীন সময়ে যিনি ভারতের প্রধানমন্ত্রী থাকবেন, তিনি এই রাষ্ট্রীয় শিক্ষা আয়োগের প্রধান হবেন। বিদেশের সেরা 100টি বিশ্ববিদ্যালয় ও 100টি কলেজকে এদেশে তাদের ক্যাম্পাস গড়ার অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিটাল শিক্ষাকে গুরুত্ব দিয়ে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম তৈরি করা হবে এবং ই কোর্স প্রাথমিকভাবে 8টি আঞ্চলিক ভাষায় প্রকাশ করা হবে। কস্তুরবা গান্ধী
তোমরা অনেকেই এই কস্তুরবা গান্ধী যে বালিকা বিদ্যালয় এটা হয়তো অনেকে জানো না। আমি বলে দিই, এই কস্তুরবা গান্ধী অ্যাকচুয়ালি এটা একটা আবাসিক বালিকা বিদ্যালয়, যেখানে মহিলারা বা নারীরা সেই জায়গাতে থেকে বা সেই বিদ্যালয়ে থেকে সেখানে শিক্ষাটা অর্জন করতে পারে। অর্থাৎ শিক্ষার যে ক্যাম্পাস সেখানের মধ্যে বিদ্যালয় থাকবে, থাকার জায়গা বা হোস্টেল থাকবে, প্লেগ্রাউন্ড থাকবে, অর্থাৎ পুরোটাই যা কিছুই হবে সেই এলাকার মধ্যেই, অর্থাৎ সেখানে থেকে তারা শিক্ষা লাভ করবে। সেটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য বা বালিকাদের জন্য। আর মনে রাখবে, এই কস্তুরবা গান্ধী স্কুলটি 6 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত কিন্তু চালু ছিল, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। কিন্তু এই পলিসিতে বলা হচ্ছে যে এই অষ্টম শ্রেণী পর্যন্ত না রেখে এটাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করতে হবে, অর্থাৎ 8 পর্যন্ত না থেকে সেটা 12 পর্যন্ত করতে হবে। ভাষা, সাহিত্য, সঙ্গীত, দর্শন, শিল্প, নৃত্য, থিয়েটার, গণিত, পরিসংখ্যান, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ক্রীড়া ইত্যাদি বিভাগে উচ্চ শিক্ষাকে প্রতিষ্ঠিত ও জোরদার করতে হবে এই প্রতিষ্ঠানগুলিতে, এটার কথা বলা হয়েছে। দেখো, এরপরে এটা গেল সাধারণ, অর্থাৎ বেসিক যে জায়গাটা, অর্থাৎ সাধারণ যে পরিবর্তন, সেই পরিবর্তনের কথা আমরা এখানেতে দেখলাম। এরপরে আমরা দেখব বিদ্যালয় শিক্ষা, অর্থাৎ স্কুলগুলিতে এই নতুন যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের নতুন যে জাতীয় শিক্ষানীতি, সেখানে কি কি পরিবর্তনগুলি আনা হয়েছে। এই জায়গাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের ইন্টারভিউ নানান প্রশ্ন জিজ্ঞেস করবে। তাই যারা এসএলএসটি বলো, যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে, প্রত্যেকে এই জায়গাটা অন্তত ভালো করে দেখো, এখান থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে। দেখো, আমাদের এই 2020 সালের যে নতুন জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়েছে, তার আগে পর্যন্ত রাজীব গান্ধীর সময়কালের যে 1986 সালের শিক্ষানীতি সেটা চালু ছিল। সেখানে এই বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কাঠামো ছিল 10+2, যদিও সমগ্র শিক্ষার ক্ষেত্রে শিক্ষা কাঠামো ছিল 10+2+3, অর্থাৎ এই যে 10, এটি হচ্ছে আমাদের দশম শ্রেণী পর্যন্ত, আর 11-12-এর জন্য 2 বছর। এটা কিন্তু বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে। কিন্তু উচ্চশিক্ষা বা সমগ্র শিক্ষার ক্ষেত্রে 10+2+3, অর্থাৎ 10 বছর আমাদের এই দশম শ্রেণী, 2 বছর 11-12, আর এই যে তোমার গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যদিও বর্তমানে আমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। তো এটা কিন্তু এই 2020 সালের আগে পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতি, সেখানে কিন্তু চালু ছিল। কিন্তু বর্তমানে এই যে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে 10+2 এই যে শিক্ষা কাঠামো, এটাকে পরিবর্তন করে 5+3+3+4 এর আদলে সাজানো হয়েছে। এবার এই 5+3+3+4 এটা একটু আমাদের ভালো করে ডিটেলসে দেখতে হবে। দেখো, এই যে 5, আমি তোমাদের এখানে ছবিটা দিয়েছি, বুঝতে তোমাদের অনেকটা সুবিধা হবে। দেখো, তাহলে আমরা দেখলাম যে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে নতুন যে শিক্ষা কাঠামো সেটা 5+3+3+4, তাই তো? এখানের এই যে 5, এর মধ্যে 3 বছর প্রাক প্রাথমিক থেকে একদম শুরু করে, দেখো 3 বছর আমার শুধু প্রাক প্রাথমিকের জন্য বরাদ্দ করা হয়েছে। আর এই যে 2 বছর, টোটাল তোমার প্রথম 5 বছর, 3 বছর প্রাক প্রাথমিক আর 2 বছর ক্লাস 1-2, এই মিলিয়ে আমার এখানের এই 5 বছর কিন্তু কমপ্লিট হচ্ছে। যেখানের বয়স সীমাটা রাখা হয়েছে 3 বছর থেকে আমার 8 বছর পর্যন্ত। 3 বছর থেকে 8 বছর পর্যন্ত আমার এই 5-এর জন্য বরাদ্দ, এটা কিন্তু বয়স সীমা। তাহলে আমার 5 কী করে হলো না, 3 বছর থাকবে প্রাক প্রাথমিকে আর 2 বছর ক্লাস 1-2 মিলিয়ে, অর্থাৎ 3 আর 2-এ 5 বছর আমার কিন্তু কমপ্লিট। বাকি দেখো, এই যে 3, এটি হচ্ছে আমার যেহেতু 2 পর্যন্ত হয়ে গেছে বা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত হয়ে গেছে, তো 3 থেকে ক্লাস 5 অবধি আমাদের এই 3 বছরটিকে বরাদ্দ করা হয়েছে, যেখানে বয়স সীমা রাখা হয়েছে 8 থেকে 11 বছর। তারপরে দেখো, এই যে 3টি রয়েছে, এটা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, যেখানেতে আমাদের বয়সটি রাখা হয়েছে 11 থেকে 14 বছর। আর সর্বশেষ যে 4, সেটি রাখা হয়েছে ক্লাস 9 থেকে, অর্থাৎ নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, যেখানে বয়স রাখা হয়েছে 14 থেকে 18 বছর। আর আগের যে শিক্ষা কাঠামো 10+2, এটা কিন্তু আর বর্তমানে নেই, এটা পরিবর্তন করে কিন্তু এটা নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার? সেটা এখানে বলা হচ্ছে যে এই যে নতুন শিক্ষা কাঠামো, এই শিক্ষা কাঠামোর মধ্যে প্রথম যে স্তরটি, অর্থাৎ যেহেতু আমরা দেখলাম যে 5+3+3+2 এই যে শিক্ষা কাঠামো, এই শিক্ষা কাঠামোর মধ্যে আমার প্রথম 5 বছর, এটা দেখো, এটা মৌলিক বা ভিত্তি স্তর। তার কারণ
প্রাক প্রাথমিক আর ক্লাস 1-2, আমি তো দেখলাম যে প্রাক প্রাথমিক থেকে আমার দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এই যে সময়টা একটা শিশুর কি হয় না, শিক্ষার যে মূল যে ভিতটা সেটা কিন্তু গঠন করে এই সময়টায়। সেই কারণের জন্য এটাকে মৌলিক বা ভিত্তি স্তর বলা হচ্ছে। 3 বছরের প্রাক প্রাথমিক এবং 2 বছরের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, মোট আমার 5 বছর। পরবর্তী ক্ষেত্রে যে স্তরটি সেটি দেখো আমাদের প্রস্তুতিমূলক স্তর, অর্থাৎ 3 থেকে আমাদের ক্লাস 5 পর্যন্ত, অর্থাৎ এখানের যে 3 বছর এটা হচ্ছে আমাদের প্রস্তুতিমূলক স্তর, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, যার বয়সসীমা রাখা হয়েছে 8 থেকে 11 বছর। পরবর্তী দেখো মধ্যবর্তী স্তর, অর্থাৎ মিডিল স্টেজ যেটা আমাদের, সেটা হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত, যেখানে বয়সসীমাটা রাখা হয়েছে 11 থেকে 14 বছর। আর সর্বশেষ মাধ্যমিক স্তর, আমরা আগে বলতাম যে 9-10 এটা মাধ্যমিক, কিন্তু এখানে দেখো মাধ্যমিক স্তরটা কি করা হচ্ছে না, নবম শ্রেণী থেকে অর্থাৎ 9 থেকে 12 পর্যন্ত এটাকে কিন্তু মাধ্যমিক স্তরের মধ্যে ধরা হচ্ছে। 14 থেকে 18 বছর এই বয়সটা রাখা হয়েছে। ক্লিয়ার? এরপরে দেখো আমরা দেখব যে পৃথকভাবে আমরা দেখেছি যে আগে কি ছিল, কেউ আর্টস নিয়ে পড়তে পারে, কেউ সায়েন্স নিয়ে পড়তে পারে, কেউ কমার্স নিয়ে পড়তে পারে, এইসব বিভিন্ন বিভাগ ছিল। কিন্তু বর্তমানে পৃথক করে কলা, বিজ্ঞান, বাণিজ্য বিভাগ না রেখে সুবিধা মতো যে কোনো বিষয় গ্রহণ করতে পারবে, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো যে কোনো বিষয় তারা নিতে পারবে। এখানে কোনো রকমের বিভাগের ব্যাপার কিন্তু থাকছে না নতুন শিক্ষা ব্যবস্থায়। তারপরে দেখো বলছে 2025 সাল নাগাদ সব কেন্দ্রের বিদ্যালয়কে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা যে স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলে ন্যূনতম যেন আমাদের ক্লাস তৃতীয় শ্রেণী পর্যন্ত অবশ্যই থাকে, সেটা কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং ষষ্ঠ শ্রেণী থেকে কোডিং শেখানো এবং বৃত্তিমূলক শিক্ষার অন্তর্ভুক্তি করার কথাও বলা হয়েছে। মূল্যায়নের ক্ষেত্রে ত্রিস্তরীয়, তোমাদের আগে যখন আমি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড করিয়েছিলাম তখন সেখানেই আমি বলেছিলাম যে বর্তমানে যে মূল্যায়ন যে পদ্ধতি, সেখানেতে শুধুমাত্র শিক্ষক মূল্যায়ন করবে এমনটা নয়। বর্তমান মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকা তো করবে, তার সাথেও সে নিজে এবং সহপাঠী এরা সঙ্গে নিয়ে, অর্থাৎ 3 জন একসাথেই কিন্তু এই মূল্যায়নে অংশ নিতে পারবে। অর্থাৎ মূল্যায়নের ক্ষেত্রে ত্রিস্তরীয়, যেখানেতে নিজেরা, সহপাঠী এবং শিক্ষক শিক্ষিকারা এরা কিন্তু প্রত্যেকেই থাকবে। উদাহরণস্বরূপ আমি তোমাদের বলেছি যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, তোমরা যারা ভিডিওটা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, আমি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখছি, ওটা হলিস্টিক রিপোর্ট কার্ডের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। দেখো তারপরে বলা হচ্ছে যে বোর্ড পরীক্ষায় বড় এবং ছোট সমস্ত মিলিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। প্রথম শ্রেণীর শিশুদের ক্ষেত্রে প্রথম 3 মাস খেলা ভিত্তিক শিক্ষার ব্যবস্থা থাকবে, অর্থাৎ প্রথম শ্রেণীতে যারা ক্লাস 1-এ পড়ছে তাদের জন্য 3 মাস কি থাকবে, খেলা ভিত্তিক শিক্ষা, এটার কিন্তু কথা বলা হয়েছে। শিক্ষার লক্ষ্য হবে শুধু জ্ঞান অর্জন নয়, বরং চরিত্র গঠন, সার্বিক বিকাশের উপযোগী। তোমরা জানো যে বর্তমানে যে শিক্ষা কাঠামো সেটাই হচ্ছে শিশুর সার্বিক বিকাশে সহায়তার জন্য তৈরি করা, তাই তো? তো সেই কারণের জন্য শিক্ষাটা যাতে প্রত্যেকের কাছে সার্বিক বিকাশের উপযোগী হয় সেটাও কিন্তু এর মধ্যে রাখা হয়েছে। শিক্ষার্থীদের ন্যূনতম 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয় ভাষায় শিক্ষা গ্রহণ করতে হবে, এটা কিন্তু তোমাকে ম্যান্ডেটরি, এটা করতেই হবে। দেখো এখানে বলা হচ্ছে যে 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয় ভাষায় কিন্তু শিক্ষা গ্রহণ তোমাকে করতে হবে। তারপরে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা কিন্তু রাখা হবে। সাক্ষরতা, প্রাথমিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষণ, জটিল জীবনশৈলী বিষয়ে শিক্ষণের ব্যবস্থা থাকবে। অর্থাৎ বিভিন্ন যে বৃত্তিমূলক যে শিক্ষণগুলো দেওয়া হচ্ছে, বিভিন্ন যে ট্যালেন্ট সার্চ এক্সামগুলো হয় না, সেগুলোর জন্য শিক্ষার যে বিভিন্ন প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের কিন্তু ব্যবস্থা থাকবে এবং সেই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ আমি যে বৃত্তিমূলক পরীক্ষাটা দেব তার যে প্রিপারেশনটা কিভাবে নিতে হবে, সেই যে শিক্ষাটা বা সেই শিক্ষণ ব্যবস্থাও কিন্তু স্কুলগুলিতে থাকবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। তারপরে দেখো
সংস্কৃত ভাষাকে কিন্তু বিদ্যালয় স্তরেতে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সংস্কৃত ভাষার কিন্তু একটা গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এগুলোই গেল মূলত আমাদের বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে যে যে পরিবর্তনগুলি করা হয়েছে সেগুলি। এবারে দেখব উচ্চ শিক্ষার ক্ষেত্রে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে। দেখো, বলা হচ্ছে 2040 সাল নাগাদ সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ সেখানেতে সমস্ত বিষয়, যত বিষয় থাকবে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী সমস্ত বিষয়গুলো কিন্তু সেই জায়গাতে থাকবে, ওটাকেই বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি। ঠিক আছে, এটা করতে হবে এবং ন্যূনতম ছাত্রছাত্রীর সংখ্যা হবে 3000 এবং প্রতি জেলায় অন্তত একটি করে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। অর্থাৎ প্রত্যেকটি জেলায় 2040 সালের মধ্যে যাতে সেই জায়গাতে বা সেই যে কলেজটি, সেই কলেজটিতে যাতে শিক্ষার্থীর চাহিদা মতো, অর্থাৎ সেই এলাকার মানুষ যে শিক্ষাটা চাইছে সেই শিক্ষা অনুযায়ী সে যে বিষয়ে পারদর্শী সেই বিষয় থাকতে হবে, অর্থাৎ সমস্ত বিষয় কিন্তু সেই কলেজের মধ্যে থাকতে হবে। সেটাকেই বলা হচ্ছে যে 2040 সালের মধ্যে এমন একটি, প্রত্যেকটি জেলাতে অন্তত পক্ষে যেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা হবে ন্যূনতম 3000। দেখো পরবর্তী, মূল্যায়নের ক্ষেত্রে যে গ্রেড অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বায়ত্তশাসন কিন্তু দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনলাইনের প্রোগ্রাম ও দূরশিক্ষার ব্যবস্থা থাকবে, তোমরা প্রত্যেকে জানো। আর শিক্ষা প্রতিষ্ঠানের যে সমাজসেবা, পরিবেশবিদ্যা, নীতিশিক্ষা প্রভৃতি ক্ষেত্রে গুরুত্ব দেবে এবং ক্রেডিট বেস স্কোরিং কিন্তু চালু থাকবে। কলেজে ভর্তির জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক, যেমন আমরা দেখেছি যে বিভিন্ন বর্তমানে তুমি যদি বিশ্বভারতীর এক্সাম মানে বিশ্বভারতীতে ভর্তি হতে যাও, তো তোমাকে যেমন এই যে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, অনেক কলেজ আছে তো যেখানেতে তোমাকে সেখানে অ্যাডমিশন নিতে গেলে যে পরীক্ষাটা দিতে হয়, তারপরে তোমাকে দেখা হয় যে তুমি কলেজে ভর্তির যোগ্য কিনা বা তুমি কলেজে অ্যাডমিশন হতে পারবে কিনা। যে প্রবেশিকার পরীক্ষাটা সেটা কিন্তু এখানেতে রাখার কথা বলা হচ্ছে, অর্থাৎ কলেজে ভর্তির জন্য কলেজ চাইলে একটা কিন্তু পরীক্ষা নিতে পারে, তবে এটা বাধ্যতামূলক নয়, চাইলে নিতে পারে আর না চাইলে না নিতেও পারে। স্নাতক স্তরের জন্য 3 থেকে 4 বছর বরাদ্দ করা হয়েছে এবং স্নাতকোত্তর এর জন্য 1 থেকে 2 বছর বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ইন্টিগ্রেটেড কোর্স 5 বছরের, সেটাও কিন্তু হবে, এটা বলা হচ্ছে। এছাড়াও এখানে দেখো, এটা খুবই ভালো করেছে আমার যেটুকু মনে হয়, যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এন্ট্রি এবং এক্সিট, অর্থাৎ তুমি যখন খুশি মানে সেখানে ভর্তি হতে পারবে এবং তোমার প্রয়োজনে যদি কোনো সময় অসুবিধা হয় তুমি প্রয়োজনে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতেও পারবে, অর্থাৎ এ ব্যাপারে কিন্তু একটা স্বাধীনতা থাকছে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও এই যে এমফিল, অর্থাৎ যেটা আমরা মাস্টার অফ ফিলোসফি বলি, এই এমফিল কোর্সটি কিন্তু বর্তমানে আর থাকছে না, এটিকে তুলে দেওয়া হচ্ছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে ইকো ক্লাব, স্পোর্টস ক্লাব, সংস্কৃত কলা কেন্দ্রসমূহ এবং নানা ভারমুক্ত বিষয়ের সুযোগ কিন্তু থাকবে। এছাড়াও কলেজগুলিতে ছাত্রাবাস এবং ন্যূনতম চিকিৎসা ব্যবস্থার কিন্তু সুযোগ রাখা হবে। এছাড়াও দেখো, এখানে বলা হচ্ছে যে সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে এক ছাতার তলায় এনে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া গঠন করা হবে, যার অধীনে থাকবে ইউজিসি, এআইসিটিই এবং ন্যাক, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু বলা হচ্ছে। এছাড়াও দেখো রয়েছে প্রযুক্তিকে শিক্ষার প্রতিষ্ঠানে কাজে লাগাতে, এই যে প্রযুক্তি, অর্থাৎ বর্তমানে যে আমরা প্রত্যেকে প্রযুক্তি নির্ভরশীল হয়ে যাচ্ছি, সেই প্রযুক্তিকে শিক্ষা প্রতিষ্ঠানে কাজে লাগাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, অর্থাৎ IITI কিন্তু গড়ে তোলা হবে। এটা গেল মূলত আমাদের যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন যে জাতীয় শিক্ষানীতি, সেখানে যে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেগুলো। এবারে আমরা যদি দেখি, অর্থাৎ এই যে শিক্ষানীতি, এই শিক্ষানীতিটি কতটি গ্রহণযোগ্য বা এটা বর্তমানে কতটা কার্যকরী হবে সেই সম্পর্কে যদি আমরা একটা উপসংহার বলতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, বিশ্ব শিক্ষানীতির প্রতি দৃষ্টি রেখে তৈরি এই যে নতুন আমাদের শিক্ষানীতি, এটি একাডেমিক, ভোকেশনাল, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ওপর বিশেষ নজর দিয়ে তৈরি করা হয়েছে। যার যেদিকে দক্ষতা থাকবে তারা সেটাকে বেছে নিয়ে আগামীর পথ চলতে পারবে। প্রতি ক্ষেত্রেই কিন্তু সমান গুরুত্ব প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা যেদিকে দক্ষ বা পারদর্শিতা যার যেদিকে রয়েছে, তারা সেদিকেই তার পড়াশোনার প্রতি নজর দিতে পারবে। সেই কোর্সে অংশগ্রহণ করে জীবনের সফলতার জন্য দক্ষতা বৃদ্ধি করতে পারবে। স্কুল কলেজ থেকে বেরিয়ে
যাতে তারা বাস্তব পৃথিবীর সামনে প্রকৃত মানুষ হয়ে দাঁড়াতে পারে এবং আগামী দিনের ব্যক্তিগত জীবনের সাথে দেশের সার্বিক উন্নয়নের হাল ধরতে পারে, সেই দিকের প্রতিও কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই শিক্ষানীতির ভালো মন্দ নিয়ে সমালোচনা করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে সংশয় থেকে যায়। তবে সার্বিকভাবে যদি বিশ্বমানের শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রয়োগ হয়, তাহলে আশা করা যায় আগামী দিনে ছাত্রছাত্রীরা সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একইভাবে প্রতিযোগীদের সাথে সমকক্ষ হয়ে লড়তে পারবে। যদিও ভারতবর্ষের সমস্ত জায়গায় পরিকাঠামো, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা একই নয়, তথাপি শিক্ষানীতির ভালো দিকগুলো বিশেষভাবে নজর রেখে সকলকেই এগিয়ে এসে নতুন শিক্ষানীতির সঠিকভাবে প্রয়োগের সার্থকতার ওপর জোর দেওয়া দরকার বলে আমি মনে করি। কমপ্লিট। এই গেল আমাদের জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ আমাদের ভারতের যে 3টি জাতীয় শিক্ষানীতি, সেই 3টি জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আমরা জানলাম। তো এখান থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তোমাদের, যে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়েছে, যে কাঠামো বর্তমানে আনা হয়েছে, সেই সম্পর্কিত বলো, বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কী কী পরিবর্তন হচ্ছে, কোন কোর্সটাকে রাখা হচ্ছে, কোনটা বাদ দেওয়া হচ্ছে, সে নিয়ে নানান প্রশ্ন হতে পারে। তো সমস্তটাই আমি তোমাদের কাছে আলোচনা করে দিলাম। আশা করছি এর বাইরে থেকে কোনো ধরনের তোমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি থেকে কোনো প্রশ্ন তোমরা পাবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তোমরা কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত দিয়ে সেই সম্পর্কিত তথ্য তোমরা আমাকে জানাতে পারো। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।